দেখতে পাচ্ছ তোমাদের সেটা হচ্ছে গিয়ে ফ্লোরিং আমরা শুরু করেছিলাম। তো তোমাদের হচ্ছে গিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আমরা থিওরি শেষ করবো, তার সঙ্গে সঙ্গে এমসিকিউ শেষ করব, চিন্তা করার কোনো বিষয় না। আর ফ্লোর হচ্ছে আমরা ফাউন্ডেশন দেখেছিলাম, ফাউন্ডেশনের পরে প্লিন্থ লেভেল পর্যন্ত ড্যাম প্রুফ কোর্স পর্যন্ত আমরা দেখেছি। আজকে যে টপিকটা, আজকে বলতে গেলে এর আগের দিন একটুখানি আলোচনা করেছিলাম যে অ্যাকচুয়ালি ফ্লোর জিনিসটা কি। তো ফ্লোরের মধ্যে আমরা কী কী পড়বো দেখো। আগে ইন্ট্রোডাকশানটা দেখবো, মানে ফ্লোর জিনিসটা কি, ফ্লোরের জাস্ট বেসিক আইডিয়াটা নেব। তারপর হচ্ছে গিয়ে কম্পোনেন্টস অফ, মানে ফ্লোর কী কী মানে কম্পোনেন্টস থাকে ওর মধ্যে। তারপর হচ্ছে গিয়ে মেটেরিয়ালস ফর কনস্ট্রাকশান, মানে কী কী দিয়ে ফ্লোরটা তৈরি হয়, কী কী মেটেরিয়ালস দিয়ে। তারপর হচ্ছে সিলেকশন অফ ফ্লোরিং মেটেরিয়াল করবো, যে কোন ফ্লোরিং মেটেরিয়ালটা আমাদের কোথায় ইউজ, এবং সবশেষে আমরা দেখবো ধরনের হয়। তো ইন্ট্রোডাকশানটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আগের দিন একটু বলেছিলাম, তবুও একটু বলে রাখি। ফ্লোর জিনিসটা কি, ফ্লোরটা হচ্ছে গিয়ে আমাদের সহজ বাংলা ভাষায় বলতে গেলে মেঝে। ঠিক আছে, ফ্লোর মানে সহজ বাংলা ভাষা হচ্ছে গিয়ে মেঝে, মানে যেখানে বা যার উপরে আমাদের বিছানা, তারপর হচ্ছে গিয়ে টেবিল, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে যে বিভিন্ন আসবাবপত্র, সেটা বাড়িতে হোক, স্কুলে বা কলেজে হলে আমাদের বেঞ্চ টেবিল বা যাবতীয় যে সরঞ্জামগুলো, সেই সরঞ্জামগুলো যেখানে থাকে, এবং আমরা হচ্ছে গিয়ে যার উপরে হাঁটাচলা করি, এবং যার সাহায্য নিয়ে বলতে পারো, বা যার উপর হেঁটে চলে আমরা একটা রুম থেকে আর একটা রুমে, বা আমরা হচ্ছে গিয়ে একটা সেকশন থেকে আর একটা বিল্ডিংয়ের আর একটা সেকশনে আমরা ভিজিট করি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লোর। দ্য পারপাস অফ এ ফ্লোর ইজ টু প্রোভাইড এ লেভেল সারফেস of supporting the occupants of a building, furniture, equipment and sometimes internal partition। তো ফ্লোরিং জিনিসটা যেটা বললাম সেটাই হচ্ছে কি, ইংরেজিতে এখানে লেখা আছে দেখো, যে উপরের আমাদের যে মেঝেটা আছে সেই মেঝেটার একটা লেভেল সারফেস করা, মানে এবড়ো খেবড়ো যাতে না থাকে, একটা সমান একটা মানে পরিষ্কার মসৃণ যাতে একটা সারফেস আমরা পাই, যার উপরে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন যে বিল্ডিংয়ের যে ফার্নিচার হতে পারে, কোনো ইকুইপমেন্ট, মানে যে চেয়ার টেবিল, কোনো ইকুইপমেন্ট হতে পারে, কোনো একটা কিছু রাখলাম। হ্যাঁ, তো অনেক সময় কী করি আমরা, কোনো পার্টিশন ওয়াল যেগুলো দিই, সেই পার্টিশনের ক্ষেত্রেও কাজে লাগে। তো এই বিভিন্ন কাজে কিন্তু আমাদের ফ্লোরটাকে লাগে। টু পারফর্ম দিস ফাংশন অ্যান্ড ইন অ্যাডিশন আদার হুইচ মে ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন অফ দ্য ফ্লোর ইন দ্য বিল্ডিং অ্যান্ড দ্য নেচার অফ দ্য বিল্ডিং ইটসেলফ, দ্য ফ্লোর মাস্ট বি স্যাটিসফাই দ্য ফলোয়িং রিকোয়ারমেন্ট। এই পাঁচটা পয়েন্ট, সে পাঁচটা পয়েন্ট মাথায় রাখতে হবে, যে একটা ফ্লোর হচ্ছে কি আমরা যে তৈরি করছি তার, শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। তো এই পাঁচটা পয়েন্ট মাথায় রাখতে হবে। কী কী পাঁচটা পয়েন্ট? প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে অ্যাডিকুয়েট স্ট্রেংথ অ্যান্ড স্ট্যাবিলিটি, মানে আমরা যে ফ্লোরটা তৈরি করছি তার যাতে সাফিসিয়েন্ট স্ট্রেংথ তার মধ্যে থাকে, মানে চট করে ভেঙে না যায়। ধরো কোনো একটা তোমার হাত থেকে বই পড়লো, সেটা তার জন্য মেঝেটা ফেটে গেল, তো সেটা যাতে না হয়, তার মধ্যে যাতে প্রপার একটা স্ট্রেংথ থাকে, এবং সে যাতে স্টেবল হয়। মানে সে হচ্ছে গিয়ে ধরো, মানে তুমি এমন ইয়ে করেছো যে তোমার হচ্ছে গিয়ে ভাইব্রেশন হচ্ছে বা কাঁপছে, সেই ধরনের না থাকে, যাতে একদম প্রপার একটা মসৃণ মানে ইয়ে হয়, লেভেলটা হয়, এবং সেটা যাতে স্টেবল থাকে। তারপর হচ্ছে কি দেখো, অ্যাডিকুয়েট ফায়ার রেজিস্ট্যান্স, মানে যতটা সম্ভব আমাদেরকে ফায়ার রেজিস্ট্যান্স করতে হবে, মানে চট করে যাতে বিল্ডিংয়ে যদি আগুন ইনকেস লেগে যায়, তাহলে চট করে যাতে আমাদের ফ্লোরটা নষ্ট না হয়, হ্যাঁ, মানে আগুনে পুড়ে না যায়। সাউন্ড ইনসুলেশন, সেটা আমরা বলতে পারি নয়েজ ক্যান্সেলেশন, মানে আমাদের ধরো একটা ফ্লোর থেকে ধরো আমরা কোনো একটা হচ্ছে কি আওয়াজ হচ্ছে, তো সেটা যাতে কোনো পাশের রুমে বা পাশের নিচের ফ্লোরে যাতে আওয়াজটা না যায়, মানে এক কথায় বলতে গেলে যাতে সাউন্ড ইনসুলেশন হয়, মানে নয়েজ যাতে প্রুফ হয়, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ড্যাম্প রেজিস্ট্যান্স হতে হয়। আমরা ড্যাম্প প্রুফ কোর্সে পড়েছিলাম যে যদি আমাদের বিল্ডিং ড্যাম্প প্রুফ হয়ে যায়, যদি হচ্ছে কি নোনা টাইপ লেগে যায় বা শ্যাওলা টাইপ বা ছত্রাক টাইপ জমে যায়, তো সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের রোগ, মানে অসুখ বিসুখ হবে, প্রবলেম হবে, শরীর মানে অসুস্থ হবে। তার সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে পুরো অ্যাপিয়ারেন্সটা দেখতে খারাপ লাগবে, এবং তার ফলে কি হবে, আমাদের যে মানে এইটা আছে, ফ্লোরটা আছে, সেই ফ্লোরটাও কিন্তু আমাদের থেকে মানে একটা বিধিকিচ্ছিরি ব্যাপার লাগবে, এবং হচ্ছে গিয়ে মানে পুরো মসৃণ সার্ফেস পাওয়া যাবে না, মানে টোটালটা বিল্ডিংয়ের একটা কী বলবো, একটা রোগ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আমরা যখন ফ্লোরটা তৈরি করব তখন সেটা যাতে ড্যাম্প রেজিস্ট্যান্স হয়, মানে ড্যাম্প প্রুফ হয়, সেটা মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে থার্মাল ইনসুলেশন দরকার আছে, কারণ আমাদের যে সমস্ত শীতপ্রধান এলাকায় বা যে সমস্ত এলাকায় খুব গরম, সেখানে বাইরেকার যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা যাতে ঘরের সঙ্গে
পার্থক্য তৈরি করে। পার্থক্য বলতে গেলে ধরো তুমি কোনো শীত প্রধান দেশে আছো, ঠান্ডা এলাকায় আছো, এইবার তুমি ধরো কোনো রুম হিটার বা কোনো তুমি যেভাবে কৃত্রিম উপায়ে তোমার ঘরটাকে গরম রাখছো, এবার তোমার যদি ফ্লোরটা থার্মাল ইনসুলেশন না হয় তার ফলে কী হবে, যদি না হয় তাহলে তোমার হচ্ছে কি বাইরেকার যে ঠান্ডা টেম্পারেচার সেটা তোমার ঘরে সমান হয়ে যাবে। হ্যাঁ, তো সেটা যাতে না হয়, সেটা যাতে থার্মাল ইনসুলেশন হয়, সেটাও তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। চলো নেক্সট পার্টটায় চলে আসে, সেটা হচ্ছে গিয়ে কম্পোনেন্টস অফ ফ্লোরিং। কম্পোনেন্টস অফ ফ্লোরিং বলতে গেলে ফ্লোরের অ্যাকচুয়ালি কী কী পার্টস আছে। তো মাথায় রাখবে মেনলি হচ্ছে গিয়ে দুটো পার্ট আছে। একটা হচ্ছে গিয়ে বেস কোর্স। বেস কোর্স বলতে বলতে গেলে যেটা হচ্ছে নিচের দিকে থাকে, আর উপরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে ফ্লোর কভারিং। তো প্রথমটা দেখো, প্রথমটা যেটা হচ্ছে গিয়ে সেটা সাব ফ্লোর বা বেস কোর্স বা ফ্লোর বেস বলা হয়। মানে তোমরা তো দেখেছো যে আমরা যদি একটা নর্মাল বাড়ি করি, তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি নিচে একটা দেখবে রাফ ঢালাই দেওয়ার। তারপরে কিন্তু ধরে নাও তুমি টালি বসাচ্ছ, তাহলে উপরে টালিটা বসাচ্ছ। তুমি ডাইরেক্টলি কিন্তু ধরে নাও তুমি বাড়ি করেছো, নিচে মাটি আছে, তার উপরে কিন্তু তুমি টালি বসাবে না। হ্যাঁ, তো এইটা মাথায় রাখতে হবে যে তুমি যে নিচে যে রাফ ঢালাইটা দিচ্ছ, সেইটা হচ্ছে কি তোমার যেটা বেস কোর্স হচ্ছে, মানে নিচের দিকে তোমাকে ইন্টারনালি সাপোর্ট দিচ্ছে। উপরের যে কোটিংটা আছে বা উপরের যে তোমার ফ্লোরের যে কভারিং যে মেটেরিয়ালটা ইউজ করছো, তাকে যাতে স্ট্রেংথটা প্রোভাইড করে এবং সে যাতে স্টেবল থাকে। তাহলে মেনলি দুটো কোর্স মাথায় রাখবে, একটা হচ্ছে বেস কোর্স, একটা হচ্ছে কি উপরের যে ফ্লোর কভারিং সেইটা। তো এই দুটো মিলে কিন্তু হচ্ছে কি আমাদের ফ্লোরটা তৈরি হয় জেনারেলি। তো যেটা সাব ফ্লোর সেই এটা দেখে নাও একটু। দ্য ফ্লোর বেস ইজ এ স্ট্রাকচারাল কম্পোনেন্ট হুইচ সাপোর্ট দ্য ফ্লোর কভারিং। মানে যেটা বললাম যে উপরে আমরা যে ফ্লোরের কভারিংটা ইউজ করছি তাকে হচ্ছে কি প্রপার সাপোর্ট হচ্ছে কি দেওয়া। তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি নেক্সট পয়েন্ট কি, ফর দ্য গ্রাউন্ড ফ্লোর দ্য অবজেক্ট অফ ফ্লোর বেস ইজ টু গিভ প্রপার সাপোর্ট টু দ্য কভারিং so that it does not settle and to provide damp resistance and thermal insulation. হ্যাঁ, তো এটা হচ্ছে কি দেখো নিচের যে প্রথম আমাদের গ্রাউন্ড ফ্লোর যেটা হয়, সেই গ্রাউন্ড ফ্লোরে বিশেষ করে আমরা যদি বেস কোর্সটা না দিই তাহলে কী কী ক্ষতি হতে পারে দেখো। প্রথমত তোমার উপরে যে ফ্লোরটা তুমি করেছো, মানে যে মেঝেটা তুমি করেছো, সেটা চট করে ড্যাম্প হতে পারে। তাছাড়া হচ্ছে গিয়ে তুমি যদি মাটির উপর ডাইরেক্টলি টালি বা এই ধরনের যদি ভুল কাজ করো, তাহলে কী হবে, সয়েলের মুভমেন্ট হয়। মানে মাটি হচ্ছে গিয়ে তোমার অনেক সময় মুভমেন্ট হয়, মানে দেখবে অনেক সময় বসে যায়। অনেক সময় দেখবে মেঝে ফাটল ধরে গেছে, তো অন্য যারা সিনিয়র লোক আছে বাড়ি, তারা বলবে দেখো এখানকার মাটি বসে গেছে, কথাটা তো শুনেছো। তো এটা অ্যাকচুয়ালি সত্যি কথা যে আমাদের নিচেকার যে বেস কোর্সের হচ্ছে গিয়ে নিচে যে মাটিটা থাকে, সয়েলটা থাকে, তার হচ্ছে গিয়ে মুভমেন্টের ফলে সেই জায়গাটায় হচ্ছে গিয়ে বসে যায়। তো সেই তুমি যদি বেস কোর্স না প্রোভাইড করো প্রপারলি, তাহলে তোমার ফ্লোরটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তার জন্য কিন্তু হচ্ছে তোমাকে বেস কোর্সটা ভালো হবে। থার্মাল ইনসুলেন্সের মানে হচ্ছে তোমার যে ধরে নাও মাটির যে গরমটা ভাবটা আছে, ঠিক আছে, সেইটা যাতে উপরের দিকে না আসে। তাছাড়াও শীত প্রধান এলাকায় যেটা বললাম, শীত প্রধান এলাকার বাড়িগুলো দেখবে একটু উঁচু হয়, সিঁড়ি দিয়ে একটু উঁচু হয়। তারপরে হচ্ছে গিয়ে দেখবে যে ইয়েটা হয়, মানে নিচের মেঝেটা করা হয়। যে সমস্ত থেকে শীত প্রধান এলাকায় বা যে সমস্ত এলাকায় বরফ পড়ে, সেখানে উডেন স্ট্রাকচার বেশি হয়, মানে কাঠের স্ট্রাকচার বেশি করা হয়, কারণ উডটা হচ্ছে গিয়ে থার্মাল ইনসুলেশন হিসেবে অনেকখানি কাজ করে। তো তার ফলে কী হবে, তুমি যদি তোমার নিচে ধরো বরফ টরফ জমা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে সেই ঠান্ডা ভাবটা উপরের দিকে আসতে দেবে না। ঠিক আছে, এটা হচ্ছে কি থার্মাল ইনসুলেশনের কাজ। তারপরের পয়েন্টটা দেখো, গ্রাউন্ড ফ্লোর মে আইদার রেস্ট ডিরেক্টলি অন দ্য গ্রাউন্ড অর মে বি সাপোর্টেড এ লিটিল ডিস্টেন্স অ্যাবভ দ্য গ্রাউন্ড। মানে তুমি যে ফ্লোরটা করছো সেটা একদম গ্রাউন্ড, মানে জিএল যে লেভেল আছে, হ্যাঁ, মানে যে মাটির লেভেল আছে সেখান থেকে তোমার হচ্ছে গিয়ে তোমার যে বেস কোর্সটা দিয়েছো তার উপরে সাপোর্ট করবে। এটা হচ্ছে মানে লিটিল ডিস্টেন্সে একটু গ্রাউন্ড ফ্লোর থেকে একটু উঁচুতে। দেখবো অলওয়েজ আমরা যখন বাড়ি করি একটু উঁচু করে করি, তো বেস কোর্সটা একটু উঁচু করে দেওয়া হয় এবং তারপরে আপার ফ্লোরটাকে বা যে ফ্লোরের কভারটা সেটা আমরা ইউজ করে থাকি। তো এই প্রথম যে সাব বেস কোর্স বা যে সাব ফ্লোর কোর্স বা ফ্লোর বেস কোর্স যাই বলো না কেন, এটা হচ্ছে কি উদ্দেশ্য। আর ফ্লোর কভারিং, যেটা ফ্লোর কভারিং বলতে গেলে আমরা যে করছি সিমেন্টের দিকে যে মেঝেটা আমরা করি, লাল রং করি, নীল রং করি, বিভিন্ন রং করি, কালো রং করি, তো সেটা হচ্ছে কি আমাদের সিমেন্ট কংক্রিটের হয়। আগেকার দিনে যেটা চুনার করা হতো, লাইম কংক্রিট, সেটা করা হতো। স্টোনের দিকে পাথর মার্বেল আমরা বসাই, তো সেটা হচ্ছে কি স্টোনের উপরে যে কভারিং সেটা আমরা স্টোনে ইউজ করতে পারি। ব্রিক্সের করতে পারি, দেখবে অনেক গোডাউনে ইউজ করা হয়। হ্যাঁ, সেখানে আমরা ব্রিক দিয়ে ইউজ করি, মানে ইট দিয়ে আমরা হচ্ছে গিয়ে মেঝেটা তৈরি করে রাখি, সেটা ব্রিক ফ্লোর। উডেন ব্লকস মানে কাঠের ছোটো ছোটো ব্লক দিয়ে আমরা করতে পারি। হ্যাঁ, আর তাছাড়াও প্রচুর আছে আমাদের হচ্ছে গিয়ে দেখবে টাইলস, এখন প্ল্যাটফর্মে দেখবে দেখা যেত যে টাইলস ছোটো ছোটো মানে পেভমেন্টের মতো ছোটো ছোটো ব্লক, যেগুলো রাস্তাঘাটেও দেখবে, শহরে রাস্তাঘাটেও হচ্ছে গিয়ে মানে রাস্তাঘাটের পারে যে পাশে যে ফুটপাথটা থাকে সেই ফুটপাথে ইউজ করা হয়।
তো এইবার দেখো সিলেকশন অফ ফ্লোর মেটেরিয়াল, মানে আমরা কি কি বিষয় মাথায় রেখে সিলেকশনটা করব, মানে একটা ফ্লোরের যে মেটেরিয়াল আমরা ইউজ করব সেটা কাঠের করব না, আমরা সেটা টালির করব না, মার্বেলের করব না, সিমেন্টের করব। তো কি কি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে? প্রথম হচ্ছে কি ইনিশিয়াল কস্ট। ইনিশিয়াল কস্ট বলতে গেলে তোমাকে কিন্তু প্রথমে খরচটা ক্যালকুলেশন করতে হবে। তুমি যদি একটা বাড়ি করছো, তোমার বাজেট ধরে নাও 10 লাখ টাকা। এবার তুমি ধরো না 3টে বা 4টে রুম করছো, তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু ইনিশিয়াল লেভেলে সেই কস্টিংটা, তুমি যে ভাবছো মার্বেল বা টালি করবে, তোমাকে কিন্তু কাজটাকে পেন্ডিং রাখতে হবে, মানে তোমাকে সেই সময় তুমি করতে পারবে না। কারণ তুমি যে এস্টিমেট কস্টিং তোমার সেকেন্ড ইয়ারে পড়বে, তো এস্টিমেট কস্টিং করার পর তুমি দেখলে যে তোমার বাজেট হচ্ছে গিয়ে, তুমি যদি মার্বেল বা টালি বসাচ্ছ তাহলে তোমার আরও বাড়তি 2 লাখ টাকা লাগছে। তো সেই ক্ষেত্রে তোমাকে একটা কী করতে হবে, তোমাকে হচ্ছে গিয়ে অন্য ফ্লোর দিকে দেখতে হবে তুমি অন্য কিছু করতে পারছো কি না, কিংবা তাছাড়া তোমাকে কিন্তু হচ্ছে গিয়ে ওই ফ্লোরটাকে আপাতত স্থগিত রাখতে হবে, মানে বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজটা তোমার বন্ধ রাখতে হবে। তো ইনিশিয়াল কস্টটা হচ্ছে গিয়ে প্রথম তোমার মানে কাজ, যেটা তুমি আগে থেকে করতে পারো হিসেব করে। ওটা তোমার কাজ করতে করতে হিসেব করার কোনো দরকার না, আগে থেকে তুমি বের করে নিলে তোমার ইনিশিয়াল কস্টটা কেমন। তুমি ধরো একটা 5 স্টার হোটেল করছো, তো সেখানে নিশ্চয়ই তুমি হচ্ছে গিয়ে সিমেন্ট কংক্রিট ফ্লোর করবে না। তো সেটা তোমাকে মাথায় রাখতে হবে যে ইনিশিয়াল কস্টটা তুমি কী করছো। অ্যাপিয়ারেন্সটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে যেটা বললাম যে তুমি 5 স্টার হোটেল করছো, তুমি নিশ্চয়ই মার্বেল বা দামি মার্বেল জাতীয় বা দামি টাইলস তুমি বসাবে। কারণ তোমার হচ্ছে গিয়ে তুমি সমস্ত কিছু করছো, ঘরে এসি করছো, তোমার হচ্ছে গিয়ে ভালোভাবে তুমি রুমটা ডেকোরেট করেছো, এবার নিচের যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটা তুমি আরসিসির করছো দেখতে। তাহলে অ্যাপিয়ারেন্সটা হচ্ছে কি তোমার একটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটাতে তুমি নির্ধারিত করতে পারো যে তুমি ফ্লোরটা কীভাবে তৈরি করবে বা কী দিয়ে তৈরি করবে। এবার তুমি ধরুন একটা গোডাউন তৈরি করছো, তো সেই গোডাউনে তুমি তো নিশ্চয়ই মার্বেল বসাবে না বা তুমি হচ্ছে কি দামি টাইলস বসাবে না। তো এটা হচ্ছে কি তোমার ইনিশিয়াল কস্টের উপর ডিপেন্ড করছে এবং তোমার অ্যাপিয়ারেন্সের উপর ডিপেন্ড করছে তুমি কী ধরনের স্ট্রাকচার তৈরি করতে চাইছো এবং সেখানে তুমি কী টাইপ অফ ফ্লোর ইউজ করতে চাইছো। তো সেই অ্যাপিয়ারেন্সটা তোমাকে মাথায় রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে ক্লিননেসটাকেও বজায় রাখতে হবে। ক্লিননেস বলতে গেলে তুমি একটা গোডাউন করছো, এবার তুমি সেই ব্রিক ফ্লোরটা করেছো, ইটের একটা ফ্লোর করেছো, এবার মেঝেটা তুমি জিগজ্যাগ ফ্লোর করেছো বা যেইভাবেই করো না কোনো, কী হবে, নোংরা উপরে জমা হবে। এবার তুমি যদি একটা রুমই তোমার মানে বাসযোগ্য যে বাড়িটা আছে সেইখানে তুমি যদি সেটা করো, তাহলে কী হবে, তোমার ঘরটা নোংরা হবে। তাহলে তোমাকে সেই বিষয়টা মাথায় রাখতে হবে যে তুমি কোন ফ্লোরটা করলে তুমি ইজিলি ক্লিন করতে পারবে এবং তোমার দৈনন্দিন জীবনে হচ্ছে গিয়ে তোমার যাতে স্বাচ্ছন্দ্য আসে এবং তুমি যাতে অনায়াসে সেই গুড অ্যাপিয়ারেন্সের সঙ্গে ব্যবহার করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তুমি যাতে ক্লিননেসও করতে পারো। এবং মোস্ট অফ দ্য পয়েন্ট, ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে ডিউরেবিলিটি। মানে তুমি যে ফ্লোরটা তৈরি করছো সেটা কতদিনের জন্য করছো বা তুমি কী পারপাসে করছো, এবং তার উপর ডিপেন্ড করছে তুমি তার লাস্টিং বা তোমার হচ্ছে কি তার যে আয়ুকাল, সে আয়ুকালটা কতদিন চাইছো। তুমি যখন একটা ধরো বেশি খরচ করে করছো, তখন তুমি নিশ্চয়ই চাইবে যে সেটা যাতে 50 বছর বা 40 বছর যাতে চলে যায়, যাতে তোমাকে মিডিলে কোনো রকম খরচা করতে না হয়। তাহলে সে ডিউরেবিলিটি তোমাকে ইউজ করতে হবে, তুমি কী ধরনের বিল্ডিং তৈরি করতে চাইছো এবং সেখানে তুমি মানে অ্যাকচুয়ালি কতদিন অবধি মানে লং লাস্টিং বা লাইফ সাইকেলটা চাইছো, সেই হিসেবে কিন্তু তোমাকে ডিউরেবিলিটিটা চেক করে আগে থেকে বসাতে হবে। বোঝা গেল তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার দেখো সিলেকশান বলতে গেলে তুমি কিভাবে সিলেক্ট করবে যে তোমার হচ্ছে গিয়ে একটা যে ফ্লোর আছে সেই ফ্লোরের যে মেটেরিয়াল তুমি ইউজ করবে, সেই মেটেরিয়ালটা তুমি কিভাবে বা কী কী বিষয় মাথায় রেখে তুমি ইউজ করো। প্রথমত হচ্ছে গিয়ে ড্যাম্প রেজিস্ট্যান্স বলতে গেলে তুমি যে বিল্ডিংটা তৈরি করেছো সেটা যদি গ্রাউন্ড ফ্লোর হয় তাহলে অবশ্যই তোমাকে বেস কোর্সটা ভালোভাবে ইউজ করতে হবে এবং তার উপরে ফ্লোরের যে কভারিংটা সেই কভারিংটা ইউজ করতে হবে। তাহলে ড্যাম্প রেজিস্ট্যান্স তোমাকে করতে গেলে তোমাকে কিন্তু প্রিপেয়ার আগে থেকে থাকতে হবে, যাতে করে তোমার নিচেকার যে ড্যাম্পটা সেটা যাতে না হয় এবং তোমার যে ঘরের পরিবেশ, তোমার বা তোমার ফ্যামিলির যে হেলথি, তোমার হচ্ছে গিয়ে মানে হেলথের যে কন্ডিশান, মানে শরীর যাতে খারাপ না হয় সেই বিষয়টা লক্ষ্য রেখে কিন্তু তোমাকে আগে থেকে ড্যাম্প রেজিস্ট্যান্সটা করতে হবে। নইলে ফ্লোর করা হয়ে গেলে কিন্তু তুমি আর ড্যাম্প প্রুফ কোর্স ইউজ করতে পারবে না, তোমাকে কিন্তু পুনরায় সেটাকে তুলে আবার নতুন করে রিকনস্ট্রাকশান করতে হবে। তাহলে তোমাকে কিন্তু আগে থেকে সেই চিন্তাভাবনাটা করে তোমাকে ফ্লোরটা তৈরি করতে হবে যাতে করে সেটা অলরেডি ড্যাম্প রেজিস্ট্যান্স হয়ে থাকে। নেক্সট হচ্ছে গিয়ে সাউন্ড ইনসুলেশন বলতে গেলে যাতে যেটা বলছিলাম যে নয়েজ ক্যান্সেলেশন। তুমি একটা ধরে নাও
তুমি একটা কোনো ড্যান্সের স্কুল করছো বা তুমি ড্যান্সের একটা কোচিং সেন্টার করছো, এবার সেখানে কী হবে, সেখানে প্রতিনিয়তই হচ্ছে গিয়ে তুমি ড্যান্স শেখাবে। ড্যান্স শেখালে কী হবে, সেখানে নিচু মানে রীতিমতো একটা হচ্ছে গিয়ে লোড আসবে, এবং তার ফলে কিন্তু একটা নয়েজ বা সাউন্ড তৈরি হবে। তো তুমি যদি হচ্ছে গিয়ে সাউন্ড ইনসুলেশন ফ্লোর না তৈরি করো, তো সেই ক্ষেত্রে একটা বিদিকিচ্ছিরি ব্যাপার হবে, নিচে যে থাকবে তারও মাথা খারাপ হবে, আশপাশের লোকেদেরও মাথা খারাপ হবে। তাহলে সেই বিষয়টা লক্ষ্য রেখে কিন্তু তোমাকে সাউন্ড ইনসুলেশন করতে হবে। কখন করতে হবে, তুমি যখন দেখছো যে তুমি যে নেচার অফ বিল্ডিং, তোমার যে নেচার অফ বিল্ডিংটা, সেটা তুমি কী পারপাসে ইউজ করছো, এবং সেই বিল্ডিংয়ের তুমি যে ফ্লোরটা তৈরি করছো সেটা কী কারণে করছো। তো সেই হিসাবে তোমাকে চিন্তাভাবনা করে কিন্তু সাউন্ড ইনসুলেশন বসাতে মানে করতে হবে, তৈরি করতে হবে সেই হিসাবে ফ্লোরটাকে। তারপরে বলা হচ্ছে দেখো থার্মাল ইনসুলেশন। থার্মাল ইনসুলেশন বলতে গেলে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, যে তোমাকে কিন্তু তুমি যে ফ্লোরটা করছো সেটা যাতে হিট প্রুফ হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। দ্য ফ্লোরিং শুড অফার রিজনেবলি গুড থার্মাল ইনসুলেশন সো দ্যাট কমফোর্ট ইজ ইম্পার্টেড টু দ্য রেসিডেন্ট অফ দ্য বিল্ডিং। মানে যারা ব্যবহার করছে বিল্ডিংটা, সেটা তারা যাতে স্বাচ্ছন্দ্য পায় ব্যবহার করে, সেই বিষয়টা লক্ষ্য রাখার জন্য তোমাকে কিন্তু দেখতে হবে যে তুমি যেই জায়গায় বিল্ডিংটা তৈরি করছো বা যেই লোকেশনে করছো, সেই এলাকার টেম্পারেচার কেমন, সেইখানকার হচ্ছে কি গরম বেশি না ঠান্ডা বেশি, কী ধরনের এলাকা, এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে ফ্লোরটাকেও সেই হিসাবে করতে হবে। নইলে কিন্তু তোমার হচ্ছে গিয়ে তুমি যে স্বাচ্ছন্দ্য মানে জীবন যে তৈরি করার জন্য যে বাড়িটা করেছো, সেটা কিন্তু তুমি ফুলফিল হবে না, সেটা তোমার হচ্ছে গিয়ে প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। তো সেই ভবিষ্যতের কথাটা চিন্তা করে তোমাকে কিন্তু থার্মাল ইনসুলেশনটাকে বজায় রেখেই করতে হবে, নইলে কিন্তু প্রবলেম হবে। তারপর হচ্ছে কি স্মুথনেস। স্মুথনেস বলতে গেলে তোমরা সবাই জানো যে একটা ফ্লোর তুমি তৈরি করছো, সেইটা যদি তোমাকে প্রপার হচ্ছে গিয়ে না দেয়, প্রপার হচ্ছে গিয়ে যদি একটা আরামদায়ক পরিবেশ না দেয়, একটা মসৃণ যদি সারফেস না দেয়, তাহলে ফ্লোরটা করার কোনো মানে হয় না। তো সেই বিষয়টা মাথায় রাখতে হবে যাতে ফ্লোরটা প্রপার স্মুথ হয়, এবং সেটা যাতে বেশি দেখতে হবে, সেটা যাতে স্লিপারি না হয়। তুমি মার্বেল ইউজ করতে করতে এমন মার্বেল ইউজ করছো বা এমন হচ্ছে মেটেরিয়াল ইউজ করছো, যার ফলে তুমি দেখছো যে সারফেসটা এত মসৃণ হয়ে গেছে, স্লিপারি হয়ে গেছে। হ্যাঁ, তো সেই বিষয়টা মাথায় রাখতে হবে যাতে তোমার স্মুথ হয় কিন্তু যাতে স্লিপারি না হয়, সেই বিষয়টা বা সেই পয়েন্টটাও কিন্তু মাথায় রেখে তোমাকে কাজ করতে হবে। তাছাড়াও ফায়ার রেজিস্ট্যান্স বলতে গেলে যে চট করে যদি কোনো ইনকেস যদি কোনো কারণে বিল্ডিংয়ে আগুন লেগে যায়, তো সেই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার যাতে কোনো কার্পেট টাইপের তুমি ফ্লোর করেছো, তাহলে কী হবে, যদি ইনকেস কোনো কারণে ঘরে আগুন লাগে, তো তোমার কার্পেটটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে তোমার ফ্লোরের আপরে যে মেটেরিয়ালটা সেটা নষ্ট হয়ে যাবে। তো তোমাকে সেই হিসেব করে কিন্তু ফায়ার রেজিস্ট্যান্স তোমাকে তৈরি করতে হবে, যে তোমার বিল্ডিংটা আগুন লাগার চান্স আছে কি না, বা তোমার হচ্ছে কি নেচার অফ বিল্ডিংটা কেমন। তো সেই হিসাবে কিন্তু তোমাকে চিন্তাভাবনা করে হচ্ছে গিয়ে ফ্লোরটাকে সিলেকশান করতে হবে, তুমি কোন মেটেরিয়াল ইউজ করছো। হার্ডনেস তো অবশ্যই দরকার, যে হার্ডনেস হচ্ছে গিয়ে তুমি কত দিনের জন্য ইউজ করছো বা কত দিনের জন্য করতে চাইছো, এবং তার মধ্যে সাফিসিয়েন্ট স্ট্রেংথ আছে কি না, সেই বিষয়টা লক্ষ্য রেখে তুমি করতে চাইছো কি না, সেটাও তোমাকে দেখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা যে লাস্ট পয়েন্ট দেখতে হবে, সেটা হচ্ছে গিয়ে মেনটেন্যান্স। মানে তুমি এককালীন হচ্ছে গিয়ে বড় অ্যামাউন্ট খরচা করে তুমি হচ্ছে গিয়ে ফ্লোরটা করে দিলে, এবার তুমি মেনটেন্যান্স করতে পারছো না প্রপারলি, হচ্ছে গিয়ে তাকে মানে যত্ন নিতে পারছো না। তাহলে সেই বিষয়টা যাতে না হয়, তুমি হচ্ছে গিয়ে তোমার যে নেচার অফ বিল্ডিংটা আছে, সেই নেচার অফ বিল্ডিং অনুযায়ী তোমাকে হচ্ছে গিয়ে মাথায় রেখে তোমাকে মেনটেন্যান্সের কথা মাথায় রাখতে হবে, এবং তোমাকে প্রপারলি কিন্তু মেনটেন্যান্স করতে হবে, নইলে কিন্তু ফ্লোরটা করার কোনো উদ্দেশ্য থাকবে না। এবার দেখে নাও কিছু টাইপ অফ ফ্লোর যেগুলো বেসিক্যালি আমরা খুব প্রচলিত হিসেবে ব্যবহার করি। প্রথম যেটা, সেটা হচ্ছে কি মাড ফ্লোর। এটা কে কে দেখেছো আর কে কে দেখোনি? মাড ফ্লোর মানে মাটির ফ্লোর, কে কে দেখেছো আর কে কে দেখোনি বলো। হ্যাঁ স্যার, দেখেছি। দেখেছো তো মঞ্জু, হ্যাঁ দেখেছো স্যার। মঞ্জু? হ্যাঁ স্যার, গলানে মাটিটা লিপা দিয়ে করে স্যার, মাটির ফ্লোরটা মানে আপনার স্যার হ্যাঁ হ্যাঁ, মাটির ফ্লোরটা মাটির হচ্ছে গিয়ে সব থেকে চিপ, বললি যেটা যেটা মাটির বাড়িতে করা হয়, সব থেকে চিপ, সব থেকে খরচ কম, এবং এটা যথেষ্ট মজবুত, এবং এটা হচ্ছে কি তোমার মানে তৈরি করতে খুবই কম ঝামেলা, কম খরচ, এবং মেনটেনেন্স করাটা হচ্ছে গিয়ে খুব সহজ। দেখবে আগেকার দিনে মানুষরা কী করতো, ওই মাটি নিয়ে আসতো এবং সেটাকে জলে ঘুলে হচ্ছে গিয়ে মানে কি বলবো, ওটাকে হচ্ছে কি একটা উপরের লেয়ার আরেকভাবে দিয়ে দিত, যার ফলে কিন্তু স্মুথনেসটাও চলে আসতো, এবং সেটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখাতো, এবং সেটা হচ্ছে গিয়ে খরচটাও তুলনামূলক বহুত কম, মানে অনেক কম। তো এই যে মাড ফ্লোর, সেই মাড ফ্লোরটা হচ্ছে গিয়ে
অ্যাকচুয়ালি বাংলা মানে মাটির মেঝে বা মাটির ফ্লোর। এটা বিশেষ করে থার্মাল ইনসুলেশন হিসেবে কিন্তু প্রচণ্ড কাজে লাগে। তোমরা হয়তো দেখেছো বা শুনেছো যে মাটির বাড়িতে কিন্তু খুব একটা গরম লাগে না, খুব আরামদায়ক পরিবেশ ভিতরে থাকে। তো এই অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে মাটিটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে থার্মাল ইনসুলেশন বলতে পারো, যে বাইরের যে টেম্পারেচারটা সেটা চট করে কিন্তু ঘরের মধ্যে আসতে দেয় না। এই কারণে কি হয়, এই কারণে হচ্ছে গিয়ে প্রপার একটা থার্মাল ইনসুলেশন ফ্লোর তৈরি হয় এবং একটা অ্যাপিয়ারেন্স বা একটা ব্যবহার করতে খুব স্বাচ্ছন্দ্যদায়ক মানে আরামদায়ক হচ্ছে গিয়ে পরিবেশ তৈরি করে। তো এইখানে মাথায় রাখতে হবে, ওভার এ ওয়েল প্রিপেয়ার্ড গ্রাউন্ড এ 25 সেন্টিমিটার থিক মোস্ট আর্থ ইজ স্প্রেড অ্যান্ড দেন র্যামড ওয়েল টু গেট কম্প্যাক্টেড থিকনেস অফ 15 সেন্টিমিটার। মানে যেটা বলছিলাম যে আমি কিছুটা মাটি নিয়ে আসলাম, সেই 25 সেন্টিমিটার মতো হচ্ছে গিয়ে লেভেলটা করতে হবে এবং থিকনেসটা ফাইনাল যখন হবে সেটা 15 সেন্টিমিটার মতো হবে, মানে মেঝের যে থিকনেসটা সেটা। আচ্ছা, তারপর হচ্ছে কি দেখো, ইন অর্ডার টু প্রিভেন্ট ক্র্যাক স্মল কোয়ান্টিটি অফ চপ স্ট্রয় ইজ মিক্সড দ্য মোস্ট প্রিফার। তো এটা হচ্ছে গিয়ে যদি দেখবে মেঝে ফেটে যায় তো সেটাকে হচ্ছে কি আবার সেই ফিলিংস আমরা করে দিই। তাছাড়াও এই আর্থের মানে মাড ফ্লোরের ক্ষেত্রে আমরা মাটি ছাড়াও কিন্তু দেখবে আমরা কাউ ডাং মানে গরুর যে মলটা, সেই গরুর মলও কিন্তু আমরা হচ্ছে গিয়ে ইউজ করে থাকি, যার ফলে একটা মানে কি বলবো মানে অ্যাপিয়ারেন্সটা হচ্ছে গিয়ে বেটার আছে। তো মাড ফ্লোর নিয়ে বেশি কিছু বলার আশা করছি দরকার নেই, কারণ মাড ফ্লোর তোমরা ছোটো থেকে মানে দেখেছো অনেক জায়গায়। আচ্ছা, এই যে চপ টিস্ট মানে যে খড়, দেখবে খড় দিয়ে যেটা ইয়ে করা হয়, মানে যেখানে যেখানে ফাটল থাকে সেখানে সেখানে এই খড়ের ইয়ে দিয়ে মাটিটাকে অ্যাকচুয়ালি লোকাল ভাষায় বলতে গেলে লেপে দেওয়া হয়, ঠিক আছে, এই যে খড়ের যে ডাস্টগুলো। মাড ফ্লোর, এই যে ছবিটা দেখো মাড ফ্লোরের, দেখেছো মাটির ফ্লোরটা দেখো, যদি কেউ না দেখে থাকো তাহলে আশা করছি সবাই গ্রামের ছেলে দেখেছো। এই যে মাড ফ্লোরের যে ইয়েটা দেখো, যে লেভেলটা তৈরি করছে, মানে কাউ ডাং দিয়ে যেটা হচ্ছে গিয়ে স্মুথনেসটাকে প্রপার মেনটেন করা হচ্ছে। মানে এটার ওভারঅল কী বলতো, মেনটেন্যান্স খরচটাও কম। মানে তুমি হয়তো কিছুদিন পর পর রেগুলার ইন্টারভ্যালে তুমি হচ্ছে গিয়ে মাটির একটা লেয়ার দিতে পারো, যার ফলে কি হয় তোমার খরচটা অনেক কম থাকে এবং স্মুথনেসটা হচ্ছে কি নতুনত্বই দেখায়। এই হচ্ছে বিষয়। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে মোড়াম ফ্লোর। এই মোড়াম ফ্লোরও আশা করছি অনেকেই দেখেছো। অনেক সময় কি করা হতো দেখবে, যে আমি ছোটবেলায় দেখেছি গ্রামের দিকে, হ্যাঁ, যে রাস্তায় যে মোড়ামের রাস্তা দেখেছো তো? হ্যাঁ স্যার, লাল মাটির রাস্তা যেটা বলে। হ্যাঁ, গ্রামের দিকে দেখবে আগে ছিল খুবই, এখন হ্যাঁ এখন হচ্ছে গিয়ে খুবই কম দেখা যায়। মানে তো সেই দেখবে গ্রামের মানুষরা কী করতো, সেই লাল মাটিটাকে নিয়ে আসতো এবং জলের সঙ্গে ঘুলে কিন্তু হচ্ছে গিয়ে ফ্লোরের উপর ইউজ করতো। তাছাড়াও পাহাড়ি এলাকায় যেখানে মোড়াম অ্যাভেলেবেল বেশি, সেইখানে কিন্তু হচ্ছে গিয়ে যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটাকে কিন্তু মোড়ামের এই যে মোড়াম, সেই মোড়াম দিয়ে কিন্তু হচ্ছে গিয়ে তৈরি করা হতো। তো এটা মাটির মতোই একই রকম, শুধু মাটির বদলে আমরা মোড়ামটাকে ইউজ করছি, এতটুকুই পার্থক্য, বাকি মোটামুটি একই। মোড়াম ইজ এ ফর্ম অফ ডিস্টিংগ্রেটেড রক উইথ বাইন্ডিং মেটেরিয়াল টু কনস্ট্রাক্ট সাচ এ ফ্লোর এ 15x6। আচ্ছা, এই তোমাদের এই 15 সেন্টিমিটার 25 সেন্টিমিটার এগুলো মনে রাখার খুব একটা বিষয় না, এগুলো পরীক্ষায় আসে না, খুব রেয়ার। হ্যাঁ, আচ্ছা, ওভারে 2.5 সেন্টিমিটার থিক লেয়ার পাউডার, যে পাউডার মোড়াম দিয়ে হচ্ছে গিয়ে ছড়ানো হয় এবং তার সঙ্গে জল দিয়ে গুলে দেওয়া হয়, যার ফলে হচ্ছে গিয়ে উপরে যে সারফেসটা লেয়ারটা সেটা হচ্ছে গিয়ে মসৃণ থাকে এবং দেখতে সুন্দর দেখায়। আচ্ছা, আফটার র্যামিং দ্য সারফেস স্ট্র উইথ এ 6 mm থিক ফিল্ম অফ ওয়াটার, হ্যাঁ জল দিয়ে যেটা ইয়ে করা হয়, দ্য সারফেস ইজ ওয়েল কম্পেয়ার্ড আন্ডার দ্য ফিট ওয়ার্কম্যান টিল দ্য ক্রিম অফ মোড়াম রাইজ টু টপ, দ্য সারফেস ইজ লেভেল অ্যান্ড অ্যালাউ টু ড্রাই। তুমি যে মোড়ামটা তৈরি করলে, মোড়ামে যে ফ্লোরটা তৈরি করলে, সেটা কিছুক্ষণ সময় দিতে হবে, সেটা মাটির ক্ষেত্রেও তাই, যার ফলে সেটা শুকায় এবং শুকনোর পর তুমি ব্যবহার করতে পারবে। এই হচ্ছে বিষয়। মোড়াম ফ্লোর আর তোমার হচ্ছে কি আমাদের যে আর্থের যে ফ্লোর বা মাড ফ্লোর যেটা, সেটা কাছাকাছি একই, শুধুমাত্র মেটেরিয়ালটা আলাদা। এই হচ্ছে বিষয়, মেটেরিয়ালটা ওখানে আমরা ইউজ করছিলাম সয়েলের বা মাটির, আর এইখানে মোড়াম ইউজ করবো, বাকিটা মোটামুটি একই। আচ্ছা, তারপরে দেখো ব্রিক ফ্লোরটাও মোটামুটি সবাই দেখেছো। ব্রিক ফ্লোরটা নতুন কিছু না, এটা হচ্ছে গিয়ে সেম টু সেম আমাদের ওই যে আমাদের মেঝেটা যদি আমরা ইট দিয়ে তৈরি করি তখন সেটার নাম হয়ে যাবে ব্রিক ফ্লোর। এটাও তুলনামূলক খরচ কম বাকিদের তুলনায়, মানে এর থেকে বেশি অবশ্যই মাড ফ্লোর থেকে এবং মোড়াম ফ্লোর থেকে কিছুটা হলেও বেশি, কিন্তু বাকিদের তুলনায় কম। তো সেহেতু এটাকে বলা হয় চিপ কনস্ট্রাকশন একটা ফ্লোর।
এটাতে কি হয় স্পেশালি হচ্ছে কি যে সমস্ত গোডাউন, স্টোর রুম, এই সমস্ত যে ওয়্যার হাউস যেখানে মেটেরিয়ালস রাখা হয় সে সমস্ত জায়গায় এই ধরনের ব্রিক ফ্লোরটাকে তৈরি করা হয়। এখানে মোটামুটি 10 থেকে 15 সেন্টিমিটারের একটা হচ্ছে গিয়ে সিমেন্ট কংক্রিটের 1:8:16, মানে যে চুনা আগে ইউজ করা হতো বা তুমি এখন বর্তমানে করলে সিমেন্ট ব্রিকগুলোকে মানে প্রথমত হচ্ছে কি যে মাটিটা আছে তোমার নিচে সেইটাকে একটা লেভেল সারফেস করে তারপরে হচ্ছে কি ব্রিকগুলোকে লে করানো হয়, তারপরে একটা সিমেন্ট কংক্রিটের একটা হচ্ছে কি আস্তরণ দিয়ে দেওয়া হয়, যার ফলে হচ্ছে কি ইটগুলো নড়ে না যায় বা মুভমেন্ট না হয়, এবং তার ফলে হচ্ছে কি একটা স্মুথ ফ্লোর তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে কি ব্রিক ফ্লোর। ব্রিক ফ্লোর দেখো নি এরকম কেউ আছো কি? স্যার দেখেছি স্যার, গোডাউন ফোডাউন স্যার ব্রিক ফ্লোর, দেখেছি স্যার, অনেক সময় হ্যাঁ ইট বিছিয়ে হ্যাঁ। থাকে স্যার গোডাউন, দেখা দেখেছি, হ্যাঁ স্যার এটা দেখছি। এখানে দেখো একটা ভালো মানে একটা গুড কনস্ট্রাকশন স্ট্রাকচার করা হয়েছে, তো এই ধরনের ঠিক করা হয়। এই যে এই ধরনের কোনো গোডাউন টাইপের বা কোনো হচ্ছে গিয়ে এতে আগেকার দিনের এই যে ওয়েটিং লবি ছিল প্ল্যাটফর্মে সেখানেও করা হতো, তো বিভিন্ন জায়গায় করা হতো। হ্যাঁ, এগুলো এখন ওয়্যার হাউসে করা হতো। আচ্ছা, এই যে এইগুলো দেখো ফ্রন্টের যে মানে যে দেখবে বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া রাস্তা বা এই ধরনের ছোটোখাটো যেগুলো টেম্পোরারি রোডের মতো থাকে সে সমস্ত ফ্লোরেও কিন্তু আমরা ইউজ করে থাকি। তো এখন হচ্ছে কম ইউজ করা হলেও আমরা কিন্তু এটাকে হচ্ছে কি আগেকার দিনে অনেক বেশি পরিমাণ ব্যবহার করেছি, এবং আমাদের কিন্তু জানতে হবে যে কোনটা ব্রিক ফ্লোর, কোনো কিছু জটিল বিষয় না, যেখানে ইটের তৈরি করা হয় ফ্লোরটা সেটা হচ্ছে কি ব্রিক ফ্লোর। ছটা বাজলো 12:40। হ্যাঁ দেখো, ফ্ল্যাগ স্টোন ফ্লোর, ফ্ল্যাগ স্টোন হচ্ছে গিয়ে যে পাথরের দেখে নাও এখানে ফ্ল্যাগ স্টোনের যে টাইপগুলো, অনেক ধরনের পাথর যেখানে ইউজ করা হয় সেটা হচ্ছে গিয়ে ফ্ল্যাগ স্টোন। একটু ইংলিশ টার্মটা দেখে নাও তাহলে সুবিধা হবে। ফ্ল্যাগ স্টোন ইজ স্যান্ড স্টোন অ্যাভেলেবেল ইন 2 সেন্টিমিটার টু 4 সেন্টিমিটার থিকনেস, মানে 2 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার থিকনেস হয়, মানে মোটা হয়। ইন দ্য ফর্ম অফ স্টোন স্ল্যাব, মানে যেগুলো পাথরের বড় বড় হচ্ছে গিয়ে স্ল্যাব হয়, স্কোয়ার সাইজের হতে পারে 30 সেন্টিমিটার 30, এটা বিভিন্ন সাইজের হয়। এখানে জাস্ট কয়েকগুলো স্যাম্পল দেওয়া আছে, 30 বাই 30, 45 বাই 45, 60 বাই 60, 45 বাই 60 রেক্টাঙ্গুলার সাইজ, এই ধরনের বিভিন্ন সাইজের হতে পারে, মানে অ্যাকচুয়ালি পাথরের যেগুলো। এখানে কি হয়, সাবসয়েল ইজ প্রপারলি কম্প্যাক্টেড ওভার হুইচ 10 to 15 সেন্টিমিটার থিক লাইম অর লিন সিমেন্ট কংক্রিট ইজ লেড, দিস ফর্ম দ্য বেস কোর্স, মানে নিচে আমরা একটা যে রাফ ঢালাই বলে থাকি সেই রাফ ঢালাই আমাকে দিতে হবে, তারপরে কিন্তু এই ফ্ল্যাগ স্টোনটাকে ব্যবহার করতে পারবো, যেটা মোটামুটি 20 থেকে 25 সেন্টিমিটার একটা থিক লেয়ারের উপর, মানে বেড মর্টার, মানে যেটা মর্টার আমরা বিছাবো তার উপরে কিন্তু আমাকে তৈরি করতে হবে। In laying the slab, work is started from two diagonal opposite corner and brought up from both side. মানে আমরা হচ্ছে কি একটা ইয়ে থেকে মানে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু কাজ শুরু করবো এবং হচ্ছে গিয়ে ফাইনালাইজ করবো, মানে এটা বিভিন্ন ইয়েতে করা হয়, ডিরেকশানে করা হয়। আশা করছি ছবিগুলো আছে তোমাদের, দেখি এই যে ফ্ল্যাগ স্টোনের কিছু ছবিগুলো দেখে নাও। বিভিন্ন ধরনের স্টোন হয়, বিভিন্ন ধরনের, অনেক কালারের পাওয়া যায়, অনেক ভ্যারাইটি পাওয়া যায়। এই যে ফ্ল্যাগ স্টোন দেখো তোমাদের কলেজে যেটা আছে, কলেজের মেঝে দেখেছো তো সবাই? হ্যাঁ স্যার দেখি। তো ওটা হচ্ছে গিয়ে ফ্ল্যাগ স্টোন অ্যাকচুয়ালি। এই যে এরকম দেখবি কলেজের যে মেঝেটা আছে, এটা ছাড়াও অনেক হচ্ছে গিয়ে অনেক কী বলবো অনেক মানে দামিও পাওয়া যায়। হ্যাঁ, এই যে এইগুলো দেখো একটু হাই কোয়ালিটি বলতে পারো, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন শেপের এখন হচ্ছে গিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে সিমেন্ট কংক্রিট ফ্লোর, সিমেন্ট কংক্রিট ফ্লোরও তোমরা মোটামুটি সবাই দেখেছো, যেটা দেখবে মেঝে করা হতো লাল কালারে, দেখেছো? হ্যাঁ স্যার হ্যাঁ লাল স্যার কালারের, লাল লাল পাস, হ্যাঁ লাল সিমেন্ট দিয়ে করা হয়তো এর উপরে স্যার, লাল হুম হুম লাল, হ্যাঁ লাল সিমেন্ট। হুম লাল হয়, সাদা হয়, বিভিন্ন টাইপের হয়, যেটা তোমার লাল প্রয়োজন সাদা বা হ্যাঁ। যেটা তোমার হচ্ছে ভালো লাগবে এটাই করা হয়। আচ্ছা, তার আগে শুনি কার মানে কার বাড়িতে কি টাইপ অফ ফ্লোর আছে, মঞ্জুর কি বাড়িতে কি ফ্লোর আছে? স্যার টাইলস টাইলস। টাইলস। হ্যাঁ আচ্ছা, আর মঞ্জুর, এই সরি রহমান? প্রথমে রাত ঢালাই স্যার তারপর সিমেন্ট টাইলস। কংক্রিট ফ্লোরই আছে স্যার, হ্যাঁ, সিমেন্ট কংক্রিট ফ্লোর ওইটাই আছে স্যার। আচ্ছা, সিমেন্ট কংক্রিট ফ্লোর। মৈনাক? মৈনাক
তোমার কোথায় ফ্লোর আছে? হ্যালো স্যার। বলো। আচ্ছা থাক, পরে শুনবো, এত আওয়াজ হচ্ছে। আচ্ছা, যেটা ছিলাম দেখো, তারপরে যে ফ্লোরটা সেটা হচ্ছে গিয়ে সিমেন্ট কংক্রিট ফ্লোর। সিমেন্ট কংক্রিট ফ্লোর হচ্ছে গিয়ে যেটা মোস্ট কমনলি, মানে সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হতো, এখনও করা হয়, এখন তুলনামূলক কমে গেছে, কিন্তু তাও হচ্ছে কি হিউজ পরিমাণে ইউজ করা হয়। এটা মোডারেটলি চিপ বলতে গেলে তুলনামূলক একটু খরচ কম, তার সঙ্গে সঙ্গে যথেষ্ট ডিউরেবল, মানে যথেষ্ট সাফিসিয়েন্ট স্ট্রং, এবং সেটা হচ্ছে গিয়ে খুব চট করেই তৈরি করা যায়, মানে এক্সট্রা আলাদাভাবে তোমাকে স্কিল লেবার প্রয়োজন হয় না, তোমার যারা বাড়ি করেছে তারাই করে দিতে পারে, এবং এটা তুমি বিভিন্ন কালারে করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে গিয়ে তোমার মানে বিভিন্ন জায়গায় রেসিডেন্সিয়াল বিল্ডিং হতে পারে, কমার্শিয়াল বিল্ডিং হতে পারে, অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংও তৈরি করা হয়। এটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি পরিমাণে ইউজ করা একটা টাইপ অফ ফ্লোর, যেটার নামই হচ্ছে গিয়ে সিমেন্ট কংক্রিট ফ্লোর। এইখানেও কিন্তু দুটো কনস্ট্রাকশান করার জন্য হচ্ছে গিয়ে দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে গিয়ে যে বেস কোর্স, সেই বেস কোর্সটা তোমাকে ভালোভাবে দিতে হবে। তারপরে যে ওয়্যারিং যে সারফেস আছে বা যে টপিং সারফেস আছে, সেই টপিং সারফেসটা তুমি বিভিন্ন কালার করে করতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। তো তোমাকে দুটো কোর্সই কিন্তু প্রপার মেনটেন করে দিতে হবে, নইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এটা মাথায় রাখবে, এটা মেনটেন্যান্স খরচও কম, এটা ইজি টু ক্লিন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে গিয়ে খুব সহজে করা যায়। ওভারঅল হচ্ছে গিয়ে মানে বলবো যে লাভজনক, খরচ কমের মধ্যে লাভজনক একটা ফ্লোর, ওই জন্যই সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয়। দেয়ার কনস্ট্রাকশন আইদার কি বলছে monolithically or non-monolithically, when the floor is laid monolithically, wood bond between the two components is obtained, resulting in smaller overall thickness. However, such a construction has three disadvantages. হ্যাঁ, অনেক খারাপ দিকও আছে, ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই আছে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে, সব থেকে খরচ কমের মধ্যে বেস্ট কোয়ালিটির হচ্ছে গিয়ে একটা ফ্লোর। সিমেন্ট কংক্রিট ফ্লোরের একটা জিনিস মাথায় রাখবে, এটা হচ্ছে গিয়ে যদি তোমার হচ্ছে গিয়ে টপিংটা দেখবে যখন মিস্ত্রিরা করে তখন একদিনে কমপ্লিট করা, মানে যতটা তৈরি করবে ততটা কিন্তু একদিনে করে, কারণ এখানে জয়েন্ট রাখা যাবে না, রাখলে কিন্তু ক্র্যাক চলে আসবে, ঠিক আছে। আর এটা কিন্তু ক্র্যাক আসতে সময় লাগে না, যদি বেস কোর্স তুমি প্রপার না দাও তাহলে কিন্তু দেখবে চট করে হচ্ছে গিয়ে ক্র্যাক চলে আসে। আর এটা কিন্তু সময় লাগে অনেক, মানে তৈরি করতে একটু সময় লাগে, মানে তুমি টাইলস বা অন্য মার্বেল ফ্লোরের ক্ষেত্রে কী হয়, তুমি যে সাইজটা আছে সেই সাইজ তুমি হচ্ছে গিয়ে তোমার ওই সিমেন্ট ইয়েটা লে করাও এবং তার উপরে বসিয়ে দাও, কিন্তু এটা কি লাগবে, এটা অনেক ধৈর্য লাগবে, দেখবে অনেকক্ষণ ধরে হচ্ছে গিয়ে মসৃণ সারফেসটা আনার জন্য অনেক সময় লাগে। দেখেছো কি তৈরি করা, কে দেখেছো? আচ্ছা দেখেছি। অনেক সময় লাগে কি না? অনেক টাইম লাগে স্যার ওটাকে চিকন করতে, স্যার আপনাকে ঘুরতে, তারপরে শুকাতে অনেক টাইম লেগেছে ওটাকে স্যার মসৃণ করতে। দেখবে কাগজ, মানে খবরের কাগজ বিছিয়ে 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 হচ্ছে কি অনেক সময় ধরে কিন্তু হচ্ছে কি মসৃণ আনার চেষ্টা করে, এবং ফাইনালি হ্যাঁ স্যার, অনেকটা খবরের সময় কাগজ লাগে। তাহলে সেই বিষয়টা মাথায় রাখবে, এটা খরচ কম হলেও কিন্তু একটু লেন্দি প্রসিডিওর, মানে প্রসিডিওরটা একটু লেন্দি, তুমি কিন্তু ইনস্ট্যান্টলি ইউজ করতে পারবে না, কিছুটা সময় লাগবে, প্রপার হচ্ছে কি তাকে মানে সাফিসিয়েন্ট তার মধ্যে স্ট্রেংথ জেনারেট হওয়া পর্যন্ত তোমাকে সময় দিতে হবে। আচ্ছা, আজকে অবধি থাক নাকি, না আর পড়াবো বলো? ম্যাম তো বলছে ক্লাস নেবে স্যার, 12:35 থেকে মেসেজ করেছে। 12:45 ক্লাস, ম্যাডাম মেসেজ করেছে। বাবা, তবে না আগে বলোনি কেন? আগে স্যার ঠিক আছে, ওই যাও 8টা থেকে তাহলে। না কোনোদিন। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, ক্লাস যাও, আবার কালকে হবে।